হাই, আমি রক্তিম। তো আজকে আমরা এসেছি একটু আউটডোরে। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে, আপনারা সবাই তাকে চেনেন, গোয়েন্দা গল্প বা গোয়েন্দা সাহিত্যের ক্ষেত্রে এই মুহূর্তে একজন খ্যাতিমান মানুষ, লেখক দীপ চক্র। তো স্যার, ওয়েলকাম আপনাকে। থ্যাংক ইউ। তো আমরা দীপ চক্রবাবুর সঙ্গে একটু কথা বলবো ওনার এখনকার সময় লেখালেখি, আগামী দিনের ফিউচার প্ল্যানিং, লেখালেখি নিয়ে সমস্ত কিছু নিয়ে। তো প্রথমে স্যার জিজ্ঞেস করব যে এই আপনার তো এখন একটু হালকা যাচ্ছে, এই পুজোর লেখা শেষ হয়ে গেছে, বইমেলার লেখা শেষ হয়ে, আবার পুজোর লেখা কবে শুরু হবে, আর এই সময়টা কীভাবে এনজয় করছেন? এই সময়টা মূলত সিনেমা দেখে আর অফিসের কাজ তো আছেই, হ্যাঁ, আর বই পড়ে পুজোর সংখ্যা যেগুলো কিনেছিলাম সেগুলো পড়ছি আস্তে আস্তে। এইভাবেই কাটাবো। বইমেলাটা হয়ে গেলে আবার লেখায় হাত দেবে। আচ্ছা, আমি যেটা এরপরে আপনার বইগুলো নিয়ে আসবো, তার আগে আমি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার যে এই বিবেক, এই চরিত্রটাকে আপনি কখনো কোথাও দেন না, মানে কোনো পুজো বার্ষিকী কোথাও দেন না, এই চরিত্রটা কি আপনার কোনো স্পেশাল অ্যাটেনশন রয়েছে যে আপনি মানে এই চরিত্রটাকে পুরো ভার্জিন রেখে এগিয়ে নিয়ে যান? এটা কারণটা কি যদি একটু বলেন। এর কারণ কিছু নেই, মানে বিবেক চরিত্রের হাত ধরেই, যেহেতু আমার এই গোয়েন্দা গল্প লেখালেখির সূত্রপাত, তাই আমি এই চরিত্রটাকে মানে সেভাবে প্রিজার্ভ করি, এক কথায় বলা যায় প্রিজার্ভ করি, বাইরে কোথাও দিই না। ভবিষ্যতে চেষ্টা করবো যাতে না যায় কোনো পুজোর সংখ্যাতে, সেই জন্য এটাকে প্রিজার্ভ করি, এবং যাতে এর যে ক্যারেক্টারের বা এই গল্পের যে ফ্রেশনেস সেটা সবসময় পাঠকদের কাছে যেন থাকে। অ্যাটলিস্ট বছরে একবার করে বিবেককে তার কর্মকাণ্ড নিয়ে বইতেই যেন পাঠকরা পান, সেইটা সচেতনভাবে চেষ্টা করি। এই আর বুঝতে পেরেছি। এবার আপনার একটা বই নিয়ে আমরা কথা বলবো। তো আপনি আপনার যে দুটো বই বেরিয়েছে তার মধ্যে শপিজেন থেকে আপনার যে বইটা বেরোল, ডিটেলটা যদি একটু আমাদের এই ভিডিওতে বলে দেন, যে বইটার নাম বা সমস্ত কিছু ডিটেলস। শপিজেন বাংলা থেকে এবার বিবেকের যে বইটা বেরিয়েছে, বিবেক সিরিজের থার্ড বই, এটা হচ্ছে দ্য সাইলেন্ট জোন। এবং এই বিবেক সিরিজের কথা বলতে গিয়ে আগের দুটোর সঙ্গে এটার পার্থক্য তো বলবই, কিন্তু তার আগে হচ্ছে যে এই বইটা, এটা সিরিজ হলেও তিনটে যে বই বেরিয়েছে, তিনটে বই কিন্তু আলাদা। তিনটে বইতে তিনটে পৃথক উপন্যাস রয়েছে। মানে এমন মনে করার কোনো কারণ নেই যে আমার এই সিরিজের প্রথম বই পড়া নেই বা দ্বিতীয় বই পড়া নেই, তাহলে আমি কি তৃতীয় বইটা, এই দ্য সাইলেন্ট জোনটা কি পড়তে পারবো? অবশ্যই পড়তে পারবেন, কারণ তিনটে পৃথক উপন্যাস, তিনটে পৃথক কেস যেটা বিবেক সলভ করেছে। তো প্রথম দুটোর সঙ্গে এটার একটা বেসিক পার্থক্য যেটা হয়েছে, যে প্রথমটা তো একদম যে তিনটেই মার্ডার মিস্ট্রি, কিন্তু তিনটে মার্ডার মিস্ট্রি হলেও এই যে সিরিজের এই যে দ্য সাইলেন্ট জোন, এটা একটা মনস্তাত্ত্বিক থ্রিলার বলা যায়, মনস্তাত্ত্বিক মার্ডার মিস্ট্রি। কারণ এখানে যে পুলিশকে শুধুমাত্র তথ্য প্রমাণ বা কি বলবো, সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে যে তদন্ত করতে হয় তা নয় শুধু। এক্ষেত্রে যে অপরাধী, তার মনস্তাত্ত্বিক যে তার মধ্যে যে চেঞ্জেসগুলো হচ্ছে, বা যিনি ভিকটিম বা ভিকটিমের সঙ্গে যিনি জুড়ে আছেন, তাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক যে টানাপোড়েন, সেটাও একজন তদন্তকারী অফিসারকে মাথায় রাখতে হয়। সেই কার্যকারণ অনুসন্ধান করতে গিয়ে এই ক্ষেত্রে বিবেক একটা বিশাল বড় ক্লু পায়, যেটা এই কেসের তদন্তকে একটা সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেয়, যেটা পাঠকরা পড়তে গেলে বুঝতে পারবে। এখানে আমি একটু কাটছি, আমি আপনার তিনটে বই পড়েছি এবং লাস্ট বইটাও পড়ে ফেলেছি, সাইলেন্ট জোন। আমি যেটা জানতে চাইছি, প্রথম দুটোর থেকে ন্যারেটিভে যে হিউজ আপনি একটা আপসাইড ডাউন নিয়ে এলেন, চেঞ্জটা নিয়ে এলেন, এটা কি কনসাস ডিসিশন, না প্লটটা এরকম ছিল, এটা ডিমান্ড করেছিল, এটা কারণটা কি? মানে ন্যারেটিভটা প্রচণ্ড রকম চেঞ্জ, যারা তিনটে পড়বে এই বিবেকের জার্নিটা তারা বুঝতে পারবে। থার্ড বইয়ে কিন্তু ন্যারেটিভটা অনেকটা বদল হয়েছে, এটা কারণ কি? এটার মূল কারণ হচ্ছে এর প্লটটাই, মানে ন্যারেটিভটা আমি ইচ্ছে করে বা চেঞ্জ করেছি তা নয়, মানে এই যে প্লট, এই প্লটে এই ধরনের ন্যারেটিভই ফিট করে। মানে এই যে প্লটে, যেহেতু প্লটটা একটু জটিল, তাই ন্যারেটিভে এই আপ ডাউনটা না থাকলে সেই জটিল বিষয়টাকে ঠিকমতো ফুটিয়ে তোলা যেত না। সেই জন্য শুধুমাত্র প্লটের চাহিদার জন্য ন্যারেটিভটা পরিবর্তন করতে হয়েছে। এবার আমি একটা প্রশ্ন করছি, যে আপনি তো একটা স্টিরিওটাইপকে ব্রেক করেছেন। পুলিশ স্টোরি খুব লিমিটেডলি অ্যাভেলেবেল বাংলা সাহিত্যে। তো এখানে আমি দুটো প্রশ্ন করব। একটা হচ্ছে, এইটার যে ব্রেক আপনি করলেন, এটা করার সময় আপনার কখনো মনে হয়নি যে এটা ক্লিক করতে পারে বা নাও করতে পারে? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে কায়দায় গোয়েন্দা গল্প বলা হতো বা এখনও হচ্ছে, যে প্রাইভেট ডিটেকটিভ, এই কায়দাটা মানে আপনার কি মনে, এই জটটার ফিউচারই বা কী, নাকি আগামী দিনটা পুরোটাই ডমিনেট করবে পুলিশ স্টোরি? এই দুটো নিয়ে যদি আপনি একটু বলেন। না, এটা গোয়েন্দা গল্পের যে দুটো যে ধারা আছে, সেটা হচ্ছে
একটা হচ্ছে বৈঠকি কায়দায় গোয়েন্দা গল্প, যেখানে প্রাইভেট গোয়েন্দাদের আধিক্য রয়েছে, এবং আরেকটা হচ্ছে পুলিশ স্টোরি, যেখানে পুলিশ বর্তমানে যেভাবে কাজ করছে তার উপর ভিত্তি করে যে ক্রাইমগুলো হচ্ছে সেইগুলোর উপর ভিত্তি করে। কিন্তু কোনো ধারার সঙ্গে কোনো ধারার কিন্তু কোনো ক্ল্যাশ নেই, দুটোই পড়তে সবার ভালো লাগে। কিন্তু যেহেতু আমরা এতদিন ধরে আমরা সবাই বৈঠকি কায়দায় গোয়েন্দা গল্প পড়েছি বা প্রাইভেট গোয়েন্দাদের যে গোয়েন্দা গল্প পড়েছি, সেই জন্য আমাদের একটা প্যাটার্ন ফিক্স হয়ে গেছে, গোয়েন্দা মানেই হচ্ছে প্রাইভেট, এবং সেই গল্পগুলো পড়তেই আমাদের অভ্যস্ত। তো এইটা আমার প্রথম থেকেই মাথার মধ্যে ছিল, যেহেতু আমি এই প্রফেশনে আছি তাই আমি প্রথম থেকেই চেষ্টা করছিলাম যে কেন পুলিশকে দিয়ে যদি গোয়েন্দা গল্প লেখানো যায়, কারণ সেখানে তো প্রচুর প্লটের কোনো অভাব নেই, এবং সেখানে পুলিশও কেস সলভ করে, এবং এটা বাস্তবসম্মত যে একজন পুলিশ অফিসার তদন্ত করবে এবং তথ্য প্রমাণ সংগ্রহ করবে এবং সেগুলো মাধ্যমে অপরাধীকে ধরবে, অ্যারেস্ট করবে এবং কোর্টে প্রডিউস করবে, এবং কোর্ট সেই তথ্য প্রমাণগুলো অ্যাকসেপ্ট করবে এবং আলটিমেটলি তার সাজা হবে। তো এটা যখন বাস্তব, এটা যখন বছরের পর বছর ধরে হয়ে আসছে, তাহলে কেন এইভাবে গোয়েন্দা গল্প লেখা হবে না? সেই চিন্তাভাবনাটা মাথায় থেকেই এসেই আমার এরপর থেকে এই ভাবনাটা আসে, এবং আমি বিবেক সিরিজ শুরু করি, এবং পরবর্তীকালে তো অভিরাজকে নিয়ে অন্য সিরিজও করছি। তো এই চিন্তাভাবনা থেকেই আসে। কিন্তু এটা বললে ভুল হবে যে কোনো ধারার সঙ্গে কোনো ধারার কিন্তু ক্ল্যাশ নেই। আমি নিজে পুলিশ স্টোরি লিখতে ভালোবাসি, কিন্তু আমি কিন্তু পড়তে এখনও ওই ধরনের গোয়েন্দা গল্প, বৈঠকি কায়দার গোয়েন্দা গল্প পড়তে ভীষণ ভালো লাগে, কারণ ফেলুদা, ব্যোমকেশ সেগুলো পড়েই আমরা ম্যাচিওর হয়েছি, বড় হয়েছি। আমি এবার একটা অন্য প্রসঙ্গ জিজ্ঞেস করবো। আপনি যদিও বা মানে ইউ হ্যাভ বিকাম টক অফ দ্য টাউন বাই রাইটিং পুলিশ স্টোরি, ঠিক আছে, কিন্তু আপনার একটা আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে যে আপনি একজন কবি, এবং খুব রেয়ার, মানে এখন আমি যদি ফেসবুক ফলো করি, খুব রেয়ার মানে যারা গদ্য লেখেন, গদ্য সাহিত্য লেখেন, তাদের মধ্যে খুব কমই আছে যারা কবি তো স্ট্রিক্ট কবি। তো আপনার এই কবিতার ব্যাপারে যদি কিছু বলেন, কোথায় কি বই বেরোচ্ছে, বা আপনার কবিতার চর্চার এই ব্যাপারটা যদি কিছু বলেন। না, কবিতা চর্চাটা আমার ছোটোবেলা থেকে স্কুলের খাতায় পেছনে ছোট ছোট করে কবিতা, ছড়া এগুলো লিখতাম, যেটা আর 5 জন স্বাভাবিক লোক পড়ে। এবং তারপর যখন বড় হই তখন গোয়েন্দা গল্প যেমন ভালোবাসতাম, কবিতার বইও পড়তে পারতাম, মানে ভালোবাসতাম পড়তে। মানে অদ্ভুত বলতে পারেন মিক্সচার, কারণ নর্মালি গোয়েন্দা গল্পের সঙ্গে কেউ কবিতাটা ঠিক যায় না, এটা অনেকে বলে, কিন্তু এবং কবিতা লেখার মুড এবং গোয়েন্দা গল্প লেখার মুড সম্পূর্ণ ভিন্ন। কিন্তু আমার ছোটবেলা থেকে এটা দুটো পড়তে পাশাপাশি রেখে পড়তে ভালো লাগতো বলেই, এবং লেখালেখি শুরুটাও আমার এই কবিতা লেখার মাধ্যমে। আমার বা কবিতার 3টে বই আছে, কিন্তু তার পরবর্তীকালে আমি কবিতা লেখাটা একটু কমিয়ে দিই, কবিতা লিখি কিন্তু বই প্রকাশ করিনি আর। কিন্তু তারপরে আচমকাই 2022 সালে এই মনে হলো যে এবার গোয়েন্দা গল্প নিয়ে যদি কিছু কাজ করা যায়, যদি লেখালেখি করা যায়, তাহলে মন্দ হয় না। সেই ভেবে আমি আস্তে আস্তে গোয়েন্দা গল্প লিখতে শুরু করি। কিন্তু কবিতা আমি বাড়িতে লিখি, এবং কবিতা পড়তেও আমার ভীষণ ভালো লাগে এখনও। এবারে যেসব আপনার আরেকটা বই যেটা একালব্য থেকে এসছে, সেই বইটা ডিটেল যদি একটু বলেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার যে দুটো যে সিরিজ চলে, একটা বিবেক আর একটা অভিরাজ, এই দুটো সিরিজের একটা ডিফারেন্স হচ্ছে একজন রাজ্য পুলিশের, একজন কলকাতা পুলিশের। এছাড়া এই দুটো চরিত্রের যদি কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আপনি বুঝিয়ে দেন। একলব্য থেকে অভিরাজ সিরিজ চলছে, এবং এই অভিরাজ সিরিজের সেকেন্ড বই ক্যালকাটা মার্ডার্স বা কলকাতা মার্ডার্স, এটা প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো এই বইটাতে মোট 2টো উপন্যাস, একটা উপন্যাসিকা এবং একটি বড় গল্প আছে। এবং এই অভিরাজের সঙ্গে যদি আমি বিবেকের সিরিজের ডিফারেন্সটা দেখি, প্রথম কথা হচ্ছে যে অভিরাজের যে গল্পগুলো সেগুলো সবই ছোট গল্প বা উপন্যাস হলেও সেখানে উপন্যাসের শব্দ সংখ্যাটা একটু কম। সেখানে বিবেকের ক্ষেত্রে বিবেকের পুরো বইতে একটাই উপন্যাস। আরেকটা সেকেন্ড যেটা একটা হচ্ছে যে অভিরাজের যে গল্পগুলোর প্লট মূলত সব কলকাতা এবং কলকাতার আশেপাশে, আর বিবেকের প্লটটা বেঙ্গল পুলিশের। এবং এটা সচেতনভাবেই আমি করেছি, যাতে একটা ভ্যারাইটি দেওয়া যায় মানুষকে, শুধু কলকাতা নয়, বেঙ্গলের বিভিন্ন জায়গাও, এবং সেই জায়গার লেখাগুলোর সঙ্গে সেই জায়গা তদন্তকে ছড়িয়ে দেওয়ার সঙ্গে সেই জায়গাগুলোর যে একটা স্মেল, প্রত্যেকটা জায়গার তো আলাদা আলাদা একটা এসেন্স থাকে, স্মেল থাকে, সেটাও যাতে পাঠকদের দেখানো যায়, সেই জন্য আমি সচেতনভাবে দুটো সিরিজকে 2 জায়গায় প্লট করেছি। এবং আরেকটা যেটা ডিফারেন্স মেইন, সেটা হচ্ছে অভিরাজ হচ্ছে ইন্সপেক্টর, অর্থাৎ ইন্সপেক্টর যদি হয় কলকাতা পুলিশে বা বেঙ্গল পুলিশে, ইন্সপেক্টররা ডাইরেক্টলি নর্মালি কোনো কেসের তদন্ত করে না, মার্ডার কেসের তদন্ত করে না, সুপারভাইজিং অফিসার হিসাবে কাজ করে। অর্থাৎ ওনার আন্ডারে একটা টিম থাকবে, সেই টিমে একজন সাব ইন্সপেক্টর থাকবে, সেই সাব ইন্সপেক্টর তদন্তটা করবেন, কিন্তু উনি ওভারঅল এই তদন্তটা সুপারভাইজ করবেন। তো সেইটাই অভিরাজের এখানে কাজ। অভিরাজ
নিজের থেকে তদন্ত করছেন না, মানে কাগজে কলমে খাতায় কলমে হয়তো উনি কেস ডায়েরি লিখছেন না বা তদন্ত করছেন না বা ইনভেস্টিগেটিং অফিসার হয়তো উনি নন, কিন্তু পুরো তদন্তটা সুপারভাইজ করছেন। এবং এই আর সেখানে বিবেকের ক্ষেত্রে বিবেক নিজে হাতে কলমে তদন্ত করছেন। যদিও লাস্ট যে গল্পটা বেরিয়েছে দ্য সাইলেন্ট জোন, সেখানে আমি দেখিয়েছি বিবেকের উন্নতি হয়েছে, অর্থাৎ পদোন্নতি হয়েছে। পদোন্নতি ঠিক না, ওই সাব ইন্সপেক্টরই আছেন কিন্তু সিনিয়র সাব ইন্সপেক্টর হয়েছেন, যার ফলে উনি একটা থানার ওসি হয়েছেন। ফলে ওসি হওয়ার জন্য তার আন্ডারে একটা টিম এই পুরো কাজটা করেছে। আপনি এটা ব্যাখ্যাও করে যে রাজ্য পুলিশে এটা হয়। হ্যাঁ, রাজ্য পুলিশে এই জিনিসটা হয় যে ছোট ছোট থানাগুলোতে সাব ইন্সপেক্টরকে ওসি করে দেওয়া যায়, মানে ওসি হন, এবং তখন তার আন্ডারে যারা অফিসাররা কাজ করেন জুনিয়র সাব ইন্সপেক্টররা তারা তদন্ত করেন, এবং সুপারভাইজিং যে কাজটা সেটা ওসি বা সিনিয়র তদন্তকারী অফিসার বা সিনিয়র সাব ইন্সপেক্টর করেন। একটা জিনিস জিজ্ঞেস করবো, এটা আপনার দুটো চরিত্রে আপনার সন্তান ঠিকই, কিন্তু আপনার প্রিয় কোনটা, অভিরাজ না বিবেক? সেইটা বলা খুব ডিফিকাল্ট, কারণ দুটোই আমার খুব ফেভারিট এবং দুটোই প্রিয়। এই মুহূর্তে হয়তো বলা খুব মুশকিল, দুটোই আমার কাছে খুব প্রিয়। এবং পুজো বার্ষিকীর লেখা আপনি কবে থেকে শুরু করেন জেনারেলি? এটা ডিপেন্ড করে, যেমন আগের বার আমি শুরু করেছিলাম অনেক পরে, প্রায় এপ্রিল থেকে শুরু করেছিলাম, কিন্তু এবার পুজো বার্ষিকী লেখার মানে কি বলবো, লেখার যে ডিমান্ড, মানে পুজোবার্ষিকী অনেক বেশি সংখ্যায় লিখছি সামনে পুজোবার্ষিকীতে। অলরেডি প্রায় 6খানা পুজোবার্ষিকী থেকে এসছে, কিন্তু জানি না 2025-এ, এবং জানি না আমি শেষ করতে পারবো কিনা। প্রত্যেককেই তো কথা দিয়ে রেখেছি, কারণ অফিসের কাজের চাপ এত থাকে। আমি যেটুকু লেখালেখি করি শুধুমাত্র আমার অন্য কিছু পাওয়ার জন্য নয়, কারণ অফিসে যে আমি মারাত্মক যে চাপের মধ্যে থাকে সেই চাপ রিলিফের জন্য লিখি, এবং নিজের যেহেতু ভালো লাগে, এটা ভালোবাসার জায়গা, সেই জন্য আমি লেখালেখি করি। তবে এবার হয়তো জানুয়ারি থেকে লেখা শুরু করতে হবে। আপনার বইতে আপনার চরিত্র বিবেক সিনহা, তিনি রামকৃষ্ণ বিবেকানন্দ দ্বারা খুব ইন্সপায়ার্ড থ্রু আউট মানে রামকৃষ্ণ মিশন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করা, প্রিজুমেবলি সেটা আপনি। তো আপনি ছোটোবেলা এবং আপনার স্কুলিং, এই যে এক্সেলেন্ট ব্যাপারটা, এটাই যদি একটু বলেন, এটা খুব কম লোক জানে, কারণ আপনার লেখক পরিচিতি খুব বেশি লেখা থাকে না এগুলো নিয়ে। না, অ্যাকচুয়ালি আমি আমার জন্ম হচ্ছে রহরাতে, খড়দাতে। তো আমি রহরা রামকৃষ্ণ মিশনে ছোটোবেলা থেকে পড়েছি, একদম যাকে বলেন যে নার্সারি থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত। আমি রামকৃষ্ণ মিশনের কলেজও হয়, তাই একদম রহরা রামকৃষ্ণ মিশনের কলেজও আছে, বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, সেখানেও পড়েছি আমি। তো একদম আমি গ্র্যাজুয়েশনও করেছি, বেরিয়েছি একদম নার্সারিতে ঢুকেছি এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বেরিয়েছি রহরা রামকৃষ্ণ মিশন থেকে। ফলে রহরা রামকৃষ্ণ মিশনের এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং বিবেকানন্দ প্রতি একটা শ্রদ্ধা, অন্তর্নিহিত একটা শ্রদ্ধা বা ওদের ভাবধারা মেনে নিয়ে চলার একটা কি বলবো, একটা উৎসাহ সবসময় মনের মধ্যে আছে, এবং যে কারণে আমি আমার লেখার মধ্যেও মাঝে মাঝেই সেই জিনিসটা চলে আসে। ফলে দেখবেন না আপনি বেশিরভাগ অনেক গোয়েন্দা গল্পে দেখবেন, আপনি ভালো করে যদি দেখেন যে বেশিরভাগ গোয়েন্দা গল্পে, বিশেষ করে পুলিশ গোয়েন্দা যেখানে হয়, সেখানে পুলিশের মুখ দিয়ে কিছু কটু শব্দ, অশ্লীল বাক্য, কিছু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ থাকে, সেটাতে নাকি অনেক বেশি ম্যাচিউরিটি আসে পুলিশের। কিন্তু অ্যাকচুয়ালি পুলিশের সব ক্ষেত্রে কিন্তু সেটা নয়। ফলে আমার যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রহরা রামকৃষ্ণ মিশনে আমি পড়েছি, ফলে আমার চেষ্টা করলেও আমার কলম দিয়ে বা মুখ দিয়ে সেই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ আসবে না। হয়তো আমি নিজেও কখনো ফিল করি যে কখনো কখনো হয়তো চরিত্রটা এমনভাবে তৈরি হয়, মানে গল্প বা উপন্যাসের চরিত্র যেখানে হয়তো একটু স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা যেতে পারে, করলে হয়তো জিনিসটা আরো ভালো হবে, কিন্তু কোনোভাবেই ওই জিনিসটা শুধু তুই করে কথা বলা ছাড়া আর কিছু নেই। এবং সেই জন্য আপনি খেয়াল করবেন, আমি কনসাসলি এটা চেষ্টা করি আমার বইতে যেন কখনোই এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা অশ্লীল শব্দ ব্যবহার না হয়। সেটা আমার ইনার একটা, বলতে পারেন এটা দুর্বলতা বলবেন নাকি সবলতা বলবেন সেটা আমি জানি না, কিন্তু এটা আমার ভিতর থেকেই আসে। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আপনাকে সোশ্যাল মিডিয়ায় যারা ফলো করে তারা দেখে, সেটা যে আপনি একজন খুব মানে ভোরাসিয়াস রিডার, প্রায় যা পান তাই পড়ে ফেলেন। তার থেকেও বড় কথা, আপনি একজন লেখক হয়েও আপনার সমকালীন লেখকদের বই নিয়ে পাঠ প্রতিক্রিয়া লেখেন। এইটা আপনার কখনো মনে হয়নি এটাতে একটা কোনো সমস্যা হতে পারে, একটা কিছু নেগেটিভ পয়েন্ট আমি লিখে দিলাম, সেটা কোনো সমস্যা হতে পারে? আপনি কিন্তু এটা করেন, কন্টিনিউয়াস করেন। এইটা নিয়ে কিছু যদি বলেন। না, এটা হচ্ছে কি, বই পড়াটা আমি লেখকের হওয়ার আগে থেকে আমি পাঠক, যেটা আমি আগেও বলেছি, এবং আমার একজন প্রকাশকের কাছে অন্যান্য রাইটাররাও পরবর্তীকালে বলেছে যে উনি তো পাঠক ছিলেন, উনি আবার লেখক কি করে হয়ে গেলেন। আচ্ছা, তো আমার বক্তব্য হচ্ছে যে লেখক তো পরে হবে না, আগে যিনি লেখক তিনি তো আগে পাঠক হবেন, না হলে তিনি বুঝবেন কি করে কি লেখা লিখতে হবে, কি ধরনের লেখা সাধারণ বাকি পাঠকরা পছন্দ করছেন, নাহলে আপনি অন্যের পছন্দ বুঝবেন কি করে।
সেজন্য আগে পাঠক হওয়াটা ভীষণ দরকার, এবং আমি এখনও পাঠক সময় সুযোগ পেলেই অন্যের বই পড়ি, এবং বিশেষ করে সমকালীন যারা মানে বর্তমান সময়ে যারা সাম্প্রতিককালে যারা লেখালেখি করেন তাদের বই আমি একটু বেশি করে পড়ি, এটা বোঝার জন্য যে এখন কি ধরনের লেখা হচ্ছে। কারণ অ্যাকচুয়ালি কি আপনি এই গোয়েন্দা গল্পটাতে এমন যেটা সময়ের সঙ্গে সঙ্গে এটা পরিবর্তন হওয়া দরকার। তার কারণ আপনি যদি এখন 1980 সালের পটভূমিকে রেখে যে কোনো গোয়েন্দা গল্প এখনকার প্লট করেন, সেটা কিন্তু ঠিকমতো ফিট হবে না। আপনার নিজের বইতেই রয়েছে ডিজিটাল ফুটপ্রিন্ট বা এত সমস্ত কিছু এগুলো, এবং এই সময়ের সঙ্গে সঙ্গে মানে ইনভেস্টিগেশন টুলস বলেন, সেখানে সায়েন্টিফিক এইডস এত বেশি এসে গেছে যে সেগুলো আপনাকে ব্যবহার করতে হবে, এবং এটাই বাস্তবসম্মত। পাঠকও জানে যে এখন কোনো ক্রাইম ধরতে গেলে, কোনো ক্রিমিনালকে ধরতে গেলে পুলিশকেও এই সমস্ত বর্তমান যে সমস্ত টুলস আছে, সায়েন্টিফিক টুলস, তার সাহায্য নিতে হবে। সেই জন্য এখনকার যে এখনও পড়াশোনাটা চালিয়ে যাওয়াটা যে কোনো লেখকের পক্ষে খুব ইম্পর্টেন্ট। প্রায় শেষের দিকে এসে গেছি, ওয়েদারও খারাপ আছে, বেশিক্ষণ টানাও যাবে না। আমি শেষ প্রশ্নের আগে জাস্ট পেনাল্টিমেট প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আর কোন জড়ে আপনি নিজেকে এক্সপ্লোর করবেন? কবিতা হলো, গোয়েন্দা সাহিত্য হলো, আর কোন জড়ে আপনি এক্সপ্লোর? এবারে জানি একটা ম্যাগাজিনে হ্যালো টেস্টিং বোধহয় আপনার একটা প্রবন্ধ বেরিয়েছিল, আর কোন জড়ে আপনি না? আমার ইচ্ছে আছে, এখনও জানি না কবে লিখে উঠতে পারবো। দেখুন, আমি এই সামাজিক গল্প বা এই থ্রিলার এর মধ্যেই ক্যাটাগরি করি না। আমার মনে হয় যে থ্রিলারটাও একটা সামাজিক গল্প, সমাজ থেকেই উঠে আসে। তো আমি ওইভাবে ভাগ করতে চাই না, কিন্তু আমি এমন একটা কিছু লিখতে চাই ভবিষ্যতে যদি সময় সুযোগ হয়, বা যদি আমার পক্ষে লেখা যদি সম্ভব হয়, যে সামাজিক গল্পের মধ্যেও যে থ্রিলার এলিমেন্ট থাকে যায় সেটা দিয়ে, মানে আমি বলছি না যে ক্রাইম, মানে পিওরলি হয়তো সামাজিক গল্প, কিন্তু তার মধ্যে থ্রিলার এলিমেন্ট দিয়ে এমন কিছু লিখতে চাই ভবিষ্যতে, যেটা লিখতে আমার ভালো লাগবে। আমি আগেও বলেছি, আমি কিন্তু নিজের জন্য লিখি, নিজের যেটা ভালো লাগে সেই জন্য লিখি, এবং অবশ্যই পাঠকদের আমি মতামত নিই। কারণ আমার, যদি আপনি বিবেক সিরিজের 3 নম্বর বইটা পড়েন, তাহলে দেখবেন আগের দুটো সিরিজের সঙ্গে অনেকটাই পার্থক্য আছে, এবং সেইটা আমি কিন্তু পাঠকদের কাছ থেকে যে রিভিউ পেয়েছি, তাদের যে ডিম্যান্ড, যে এটা এরকম হলে ভালো হতো, এটা এরকম কেন হলো না, সেই ডিম্যান্ডগুলো ফুলফিল করে আমি লেখার চেষ্টা করেছি, যার ফলে একটু অন্যরকম হয়েছে বিবেক সিরিজ 3টা, দ্য সাইলেন্ট জোনটা। তো এইটাই আমার কথা, যে আমি একটু অন্যরকম লেখার চেষ্টা করব ভবিষ্যতে, যে যেখানে ধরুন যে সামাজিক গল্পের মধ্যেও যে থ্রিলারকে আনা যায়, এবং সেটা লেখার একটা চেষ্টা আমার থাকবে। জানি না কবে লিখে উঠতে পারবো, তবে চেষ্টা করব। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি কবিতা লিখছেন, আরও অনেক কিছু অ্যাটেম্প্ট করছেন, কিন্তু আপনাকে যে খ্যাতি যেটা দিয়েছে সেটা হচ্ছে মূলত গোয়েন্দা গল্প। তো এই গোয়েন্দা জড়ে যে ধারাই হোক, পুলিশ স্টোরি হোক, আপনার নিজের কম্পিটিটর কে মনে হচ্ছে এই মুহূর্তে বাংলা সাহিত্যে? এদের সঙ্গে আমার কম্পিটিশান রয়েছে। আমি যেটা বললাম, আমি অ্যাকচুয়ালি ওইভাবে কম্পিটিশনের ব্যাপারে ভাবার কোনো অবকাশই নেই, কারণ আমার লিখতে ভালো লাগে। পাঠকরা যদি আমার লেখা পড়ে যদি আমার লেখা ভালো হোক খারাপ হোক, যদি ইন্টারাকশান করেন, তাহলে আমি সেটাকে আমার কাছে বলতে পারেন একটা আশীর্বাদ হিসাবে থাকবে। আমি যা কিছু করি সেটা হচ্ছে আমার নিজের ভালো লাগার জন্য। যেদিন ভালো লাগবে না, আমি লেখা বন্ধ করে দেবো। আমার এখানে কম্পিটিশনের কোনো ব্যাপার নেই। আমি এখানে কিছু পাওয়ার জন্য আসিনি, কারণ আমি যে ফিল্ডে আছি সেখানকার যে সময়, সেই সময় কাজকর্ম করে আমাকে লেখালেখি করতে হয়। তাই এখানে কম্পিটিশনে কোনো জায়গা নেই। ঠিক আছে স্যার, ভালো লাগলো, অনেকক্ষণ কথা হলো আপনার সঙ্গে। ভবিষ্যতে আবার কখনো কথা হবে। থ্যাংক ইউ, নমস্কার।